আচ্ছা, সামনের দিন আমরা পড়িয়েছিলাম হচ্ছে সমানতা পর্যন্ত। তো আজকে আরেকবার রিভিউ দেই। আচ্ছা, সমানতা কয় ধরনের? সমানতা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে গাঠনিক সমানতা এবং একটা হচ্ছে স্টেরিও সমানতা। ঠিক আছে, গাঠনিক সমানতাটা কি? গাঠনিক সমানতা হচ্ছে তোমার কোনো একটা যৌগের গঠন চেঞ্জ করার মাধ্যমে, আণবিক সংকেত চেঞ্জ করব না। ঠিক আছে, কোনো একটা যৌগের যদি আণবিক সংকেত আমরা চেঞ্জ না করি, তার গঠন চেঞ্জ করার মাধ্যমে যে তার বিভিন্ন ধরনের সমানুপায়, তাহলে তাকে বলা হবে তার গাঠনিক সমানতা। ঠিক আছে, তাহলে এখন গাঠনিক সমানতার মধ্যে কি কি আছে? গাঠনিক সমানতার মধ্যে আছে চেইন চেইন সমানতা, অবস্থান সমানতা, কার্যকরীমূলক সমানতা, মেটামেরিজম, টোটোমেরিজম। ঠিক আছে, আচ্ছা, চেইন সমানতা কি? চেইন সমানতা হচ্ছে এই যে পুরো চেইনটা আছে, এই চেইন থেকে এই মিথাইল মূলকটা খুলে এখানে লাগাই দিলাম। ঠিক আছে, তাহলে কি হলো, এর এর কিন্তু আণবিক সংকেত একই থাকলো, কিন্তু এটা একটা সমাণু তৈরি হয়ে গেল। তো এটাকে বলা হচ্ছে চেইন সমানতা। তারপরে অবস্থান সমানতা। অবস্থান সমানতা কি? অবস্থান সমানতা হচ্ছে এই দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, ঠিক আছে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন এটাকে আমরা চেঞ্জ করে দিব, বা এই যে কার্যকরী মূলক এটার অবস্থানটা চেঞ্জ করে দিয়ে যে সমানতাটা আমরা পাবো, তাকে আমরা বলবো হচ্ছে অবস্থান সমানতা। ঠিক আছে, তাহলে এই দ্বিবন্ধন কত ছিল? 1 নম্বর কার্বনে ছিল, সেই দ্বিবন্ধন আমরা 2 নম্বর কার্বনে দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে কি এই অ্যালকোহল, অ্যালকোহল 1 নম্বর কার্বনে ছিল, অ্যালকোহল আমরা 2 নম্বর কার্বনে দিলাম, এটা অবস্থান সমানতা। তারপরে কার্যকরী মূলক সমানতা, মানে হচ্ছে কার্যকরী মূলকটাই আমি চেঞ্জ করে দিব। ঠিক আছে, যেমন দেখো, এই যৌগ আর এই যৌগ, এই দুটার আণবিক সংকেত কিন্তু সেম, এটা। ঠিক আছে, কিন্তু আমরা এই ওএইচটাকে চেঞ্জ করে কি বানাইছি? ইথার বানাইছি। ঠিক আছে, তাই আমরা এই অ্যালকোহলটাকে চেঞ্জ করে ইথার বানাইছি, কিন্তু আণবিক সংকেতটা কিন্তু সেম, একই আছে। তো এটাকে বলা হচ্ছে, মানে এখানে আমাদের কার্যকরী মূলকটা চেঞ্জ করছি, কিন্তু আণবিক সংকেত আমাদের সেম আছে, এটাকে বলা হচ্ছে কার্যকরী মূলক সমানতা। ঠিক আছে, এখন মেটামেরিজমটা কি? মেটামেরিজম মনে রাখবা, মেটামেরিজম হবে হচ্ছে কিসের মধ্যে? কিটনের মধ্যে আর ইথারের মধ্যে। ঠিক আছে, মানে সিও কিটন এটার মধ্যে হবে আর ইথারের মধ্যে হবে, এই দুটো জিনিসের মধ্যে আমাদের হবে হচ্ছে মেটামেরিজম। তো মেটামেরিজমে কি হয়, এই যে ইথার, এই দুই পাশে যে হাত আছে, এই হাত সংখ্যা আমরা চেঞ্জ করব। ঠিক আছে, তো এই পাশে ইথারের এক পাশে কত ছিল? ইথারের এক পাশে ছিল হচ্ছে একটা মিথাইল মূলক, আর এই পাশে হচ্ছে তোমার প্রোপেন। তো কি করা হয়েছে, এই পাশে দুটা, এই পাশে দুটো দেওয়া হয়েছে, তো এটা একটা সমানতা তৈরি হয়েছে। আবার দেখো কিটন, কিটনের এক পাশে একটা ছিল, এক পাশে তিনটা ছিল, তারপর কি করা হয়েছে, দুপাশে দুটা দুটা করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে একটা মেটামেরিজম। ঠিক আছে, আর টটোমেরিজম জিনিসটা কি? টটোমেরিজমটা হচ্ছে আমরা এই দ্বিবন্ধনটাকে এক জায়গায় চেঞ্জ করে দিয়ে ওএইচ মূলকে নিয়ে আসবো। ঠিক আছে, টটোমেরিজম সাধারণত হবে কোথায়? টটোমেরিজম সাধারণত হবে কিটো ইনল। ঠিক আছে, মানে কিটন, কিটন থেকে আমাদের ইনল বা অ্যালকোহল তৈরি হবে। ঠিক আছে, এই জায়গাতে আমাদের হবে টটোমেরিজম। ঠিক আছে, তাহলে টটোমেরিজম আমাদের হয় হচ্ছে কিটো ইনল টটোমেরিজম। টটোমেরিজম সাধারণত হয় কিটো ইনল টটোমেরিজম, মানে কিটন, সিও কিটন, কিটন কিটন থেকে আমাদের অ্যালকোহল তৈরি হবে, এটাকে বলা হচ্ছে কিটো এনল টটোমেরিজম। ঠিক আছে, তো কিটো এনল টটোমেরিজমের শর্ত কি? শর্ত হচ্ছে এখানে প্রথমত কার্বনিল মূলক বা কিটোন যুক্ত অ্যালডিহাইড ও কিটোন যৌগ সাধারণত কিটো এনল টটোমেরিজম প্রদর্শন করে। তাহলে কিটো এনল টটোমেরিজম হইতে গেলে আমাদের কি দরকার? কিটোন মূলক দরকার। ঠিক আছে, কিটো এনল টটোমেরিজম হইতে গেলে আমাদের কি দরকার? কিটোন মূলক দরকার, এবং সেখান থেকে আমরা ইনল বা অ্যালকোহল তৈরি করব, এটাকে বলা হয় টটোমেরিজম বা কিটো ইনল টটোমেরিজম। ঠিক আছে, এগুলো এগুলো হচ্ছে কিটো ইনল টটোমেরিজম। অ্যালকোহল এটা কিটোন আছে, কিটোন থেকে আমি অ্যালকোহল তৈরি করলাম, আর এই বন্ডটা এই পাশে এনে দিলাম। ঠিক আছে, তাহলে দ্বিবন্ধনটা আমি এই পাশে লাগাই দিলাম, আর এই পাশে আমি অ্যালকোহল তৈরি করলাম, এটাকে বলা হচ্ছে কিটো ইনল টটোমেরিজম। ঠিক আছে, এখন আসো জ্যামিতিক সমানতা। তাহলে জ্যামিতিক সমানতাটা কি? জ্যামিতিক সমানতার শর্ত আছে হচ্ছে দুইটা। ঠিক আছে,
আচ্ছা, জ্যামিতিক সমাণু হইতে গেলে দেখো এটা একটা কার্বন, তাহলে দ্বিবন্ধন থাকতে হবে এবং এই কার্বনের দুই পাশে কি হইতে হবে, এ বি এ বি, মানে কার্বনের দুই পাশে হবে একই ধরনের দুটা যৌগ থাকতে হবে অথবা একটা যৌগ মিল থাকতে হবে, ঠিক আছে। তাহলে কার্বন ডবল বন্ড কার্বন, এই পাশে এ বি, এই পাশে হচ্ছে এ ডি, ঠিক আছে। তার মানে এ আর এ মিল থাকতে হবে, মানে যে কোনো একটা মিল থাকতে হবে, ঠিক আছে। তোমার এমসিকিউ এ আসতে পারে যে এই যৌগটার জ্যামিতিক সমানতা দেখায় কিনা, তো তখন তোমার এই বৈশিষ্ট্যটা দেখে বলতে হবে যে এটা জ্যামিতিক সমানতা দেখাচ্ছে কি দেখাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের কি তাহলে হতে হবে, কার্বনের দুই পাশে হয় দুইটা জিনিস একই হবে অথবা যে কোনো একটা মিল থাকবে, হয় এ এ মিল থাকবে আর এখানে বি মানে একটা আলাদা জিনিস, ডি একটা আলাদা জিনিস হবে, ঠিক আছে। তাহলে এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। আবার কি চারিত্রিক জৈব যৌগ সমূহ জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, তাহলে চাক্রিক যে যৌগগুলো আছে তারাও জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো জ্যামিতিক সমানতা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ট্রান্স, একটা হচ্ছে সিজ, ঠিক আছে। জ্যামিতিক সমানুতা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ট্রান্স এবং একটা হচ্ছে ছেদ সমাণু। তাহলে কোনটা ট্রান্স সমাণু আর কোনটা ছেদ সমাণু, তো মনে করো এরকম দ্বিবন্ধনযুক্ত কার্বন আছে, তুমি কি করবা, এটাকে এই ভাগে ভাগ করে দেবা, দিয়ে যদি একই পাশে একই ধরনের পদার্থ থাকে, একই পাশে একই ধরনের অণু থাকে, তাহলে সেটাকে বলা হবে আমাদের ছেদ সমানুতা। কি বলা হবে, ছেদ সমানুতা, ঠিক আছে। কিন্তু যদি এভাবে ভাগ করার পর দেখলে কি এক পাশে ভিন্ন ধরনের দুটো ভিন্ন ধরনের সমাণু আছে, ঠিক আছে, এক পাশে দুইটা ভিন্ন ধরনের সমাণু, তাহলে এটাকে বলে ট্রান্স সমানুতা, ঠিক আছে। তাহলে এটা কি হলো, ট্রান্স বিউট টু ইন আর এটা সিস বিউট টু ইন, ঠিক আছে। দুটাই কিন্তু বিউট টু ইন বা বিউটিন টু, দুটাই কিন্তু বিউটিন টু, কিন্তু একটা হচ্ছে সিস বিউটিন টু, একটা হচ্ছে ট্রান্স বিউটিন টু, ঠিক আছে। একইভাবে দেখো এটাকে যদি আমরা আলাদা করি, যে কোনো এক পাশে এটা কিন্তু একই হয়েছে, তার মানে এটা হচ্ছে সিজ, ঠিক আছে। যে কোনো এক পাশে একটা জিনিস যদি একই হয় তাহলে সেটাকে সিজ বলা হবে, কিন্তু যে কোনো এক পাশের একটা জিনিস যদি মিল না থাকে তাহলে সেটাকে বলা হবে কি, ট্রান্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন জ্যামিতিক সমানুদয়ের ধর্ম, জ্যামিতিক সমানুতার ধর্ম কি, এখন এই সিজ আর ট্রান্স এই দুটা ধর্ম কি, ধর্ম হচ্ছে ট্রান্স সমাণু গলনাঙ্ক বেশি কিন্তু সিজ সমাণু গলনাঙ্ক কম হয়ে থাকে, ঠিক আছে। মনে করো তোমার দুটো জিনিস দেওয়া থাকে, একটা সিজ এবং একটা ট্রান্স, তাহলে কার গলনাঙ্ক বেশি হবে, ট্রান্সের গলনাঙ্ক বেশি হবে আর সিজের গলনাঙ্ক আমাদের কম হবে, ঠিক আছে। কারণ হচ্ছে কি, ট্রান্স সমাণু প্রতিসমতার কারণে কেলাস ল্যাটিসে অণুগুলো খুব নিকটে আকৃষ্ট অবস্থায় থাকে, বুঝতে পারছো। এই জন্য কি, সিনামিক অ্যাসিড এর সিদ সমাণু গলনাঙ্ক 68 ডিগ্রি, কিন্তু এই সিনামিক অ্যাসিডের যে ট্রান্স সমাণু তার গলনাঙ্ক 133 ডিগ্রি, ঠিক আছে। এবং কি ট্রান্স সমান হচ্ছে চিজ সমাণুর ঘনত্ব, পানিতে দ্রাব্যতা, প্রতিসরণাঙ্ক বেশি হয়ে থাকে, ঠিক আছে। তাহলে চিজ সমাণুর কিন্তু অন্য সবগুলো জিনিস বেশি হয়ে থাকে, শুধু ট্রান্স সমাণুর গলনাঙ্ক বেশি হয়ে থাকে, ঠিক আছে। তাহলে ট্রান্স সমাণুর গলনাঙ্ক বেশি কিন্তু সিদ সমাণুর ঘনত্ব বেশি, দ্রাব্যতা বেশি, প্রতিসরণাঙ্ক বেশি, ওকে। তাহলে এটা আমাদের একটা সিনামালিক অ্যাসিড এবং ফিউমারিক অ্যাসিড। দেখো এভাবে যদি ভাগ করি তাহলে এটা হচ্ছে সিস, এটা যদি আমি ভাগ করি তাহলে এটা হচ্ছে কি, ট্রান্স, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সিস এবং এটা হচ্ছে ট্রান্স, তাহলে কোনটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি এভাবে তোমাকে বর্ণনা করে দিতে হবে। আচ্ছা, তারপরে আসছো, আচ্ছা, জ্যামিতিক সমানতা। এখন আসো জ্যামিতিক সমানতা গেল, এখন আসো আলোক সক্রিয় সমানতা। আলোক সক্রিয় সমানতাটা কি জিনিস, আচ্ছা, আলোক সক্রিয় সমানতা হলো, এখানে আমাদের একটা জিনিস জানতে হবে যে কাইরাল কার্বন, কাইরাল কার্বন জিনিসটা কি, কাইরাল কেন্দ্র বা কাইরাল কার্বন, কোনো একটা যৌগ আলোক সমানতা প্রদর্শন করবে যদি তার কাইরাল কার্বন থাকে। কাইরাল কার্বন কি জিনিস, কাইরাল কার্বন হচ্ছে যে কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন ভিন্ন পদার্থ থাকে তাকে বলা হচ্ছে কাইরাল কার্বন, ঠিক আছে। তাহলে যে কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন ভিন্ন পদার্থ থাকে তাকে বলা হচ্ছে কাইরাল কার্বন, ওকে। তাহলে যে
যৌগ কাইরাল কার্বন থাকে তারা আলোক সক্রিয় সমানুতা প্রদর্শন করে, কিন্তু যাদের কাইরাল কার্বন থাকে না তারা আলোক সক্রিয় সমানুতা প্রদর্শন করতে পারে না। ঠিক আছে, তাহলে আলোক সক্রিয় সমাণু হওয়ার শর্ত কি? শর্ত হচ্ছে কাইরাল কেন্দ্র বা কাইরাল কার্বন থাকতে হবে এবং উভয় সমাণুর কনফিগারেশন পরস্পর দর্পণ প্রতিবিম্ব হবে। ঠিক আছে, মানে যদি দর্পণ প্রতিবিম্ব হইতে হয় তাহলে এদের মাঝখানে একটা কাইরাল কার্বন থাকবে, এবং আমি যদি একটা দর্পণ রাখি তাহলে হুবহু সেম দর্পণের প্রতিবিম্ব হবে, মানে দর্পণের মতো এরকম উল্টা হবে। ঠিক আছে, উল্টা হবে জিনিসটা। ওএসটা দেখো, ওএসটা ডানে ছিল, ওএসটা বামে চলে এসেছে, এইচটা বামে ছিল, এইচটা ডানে চলে এসেছে, তাহলে দর্পণ প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে এটাকে বলা হচ্ছে আমাদের আলোক সক্রিয় সমানুতার শর্ত। ঠিক আছে, তাহলে এভাবে আমাদের ল্যাকটিক অ্যাসিড হচ্ছে একটা আলোক সক্রিয় সমানুতা। ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড কি? ল্যাকটিক অ্যাসিড হচ্ছে একটা আলোক সক্রিয় সমানুতা, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এখন দেখো, ল্যাকটিক অ্যাসিডের ডানে যদি ওএইচ থাকে তাহলে তাকে বলা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড, আর ল্যাকটিক অ্যাসিডের বামে ওএইচ থাকে তাকে বলা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। এই ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড পরস্পরের আলোক সক্রিয় সমানুতা। ঠিক আছে, আচ্ছা, আর দরকার নাই। এখন এখন দেখো, আচ্ছা, ডি ল্যাকটিক অ্যাসিড আপেক্ষিক আবর্তন হলো। এখন এই যে ডি ল্যাকটিক অ্যাসিড, এটা যদি আমরা একটা যৌগ তৈরি করি তাহলে সেটা আপেক্ষিক আবর্তন, মানে সেটা ঘুরে যাবে। ঠিক আছে, মানে আলোকে সে ঘোরাবে। মানে একটা পাত্র আছে, পাত্রের মধ্যে আমাদের ডি ল্যাকটিক অ্যাসিড আছে, এখন সেই পাত্রতে যদি আমি আলো ফেলি তাহলে সেটা আলোটাকে একটা কোণ বরাবর ঘুরিয়ে দিবে। ঠিক আছে, সেটা কত? +2.24। ঠিক আছে, তাহলে ডি ল্যাকটিক অ্যাসিডের আপেক্ষিক আবর্তন, মানে ডি ল্যাকটিক অ্যাসিডে যদি আমরা আলো ফেলি সেটা কত ডিগ্রি? 2.24 ডিগ্রি কোণে সে আলোটাকে ঘোরাই দেবে। এবং এল ল্যাকটিক অ্যাসিডের আপেক্ষিক আবর্তন মাইনাস মাইনাস 2.24 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে আমাদের ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড কে কাকে কিভাবে ঘোরায় এটা বুঝলাম। এখন আসো এনানসিওমারিজম। এনানসিওমারিজমটা কি জিনিস? এনানসিওমারিজমটা হলো একই যৌগের আলোক সক্রিয় দুই সমাণুকে পরস্পরের এনানসিওমার বলা হয়। ঠিক আছে, তাহলে একই যৌগের আলোক সক্রিয় দুইটা সমাণুকে পরস্পরের এনানসিওমার বলা হয়। কি বলা হয়? এনানসিওমার। এবং এদেরকে অ্যান্টিমারও বলা হয়। একই যৌগের আলোক সক্রিয় দুটি সমাণুকে পরস্পরের এনানসিওমার বলা হয় এবং এদেরকে একে অপরের অ্যান্টিমারও আমরা বলে থাকি। ঠিক আছে, এই প্রকার আলোক সক্রিয়তাকে এনানসিওমারিজম বলা হয়। তাহলে একটা যৌগের দুটা সমাণু যদি আলোক সক্রিয় হয় তাহলে তাকে এনানসিওমার বলা হয়। এখন আসলে রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণটা কি জিনিস? রেসিমিক মিশ্রণ হচ্ছে, তাহলে দুইটা এনানসিওমার যদি আমরা একসঙ্গে মিশাই তাহলে সেটা আলোর যে ওই 2.24 ডিগ্রি ডানে 2.24 ডিগ্রি বামে ঘোরাতো সেটাকে কেটে নিউট্রাল করে দেয়। এই যৌগটাকে বলা হচ্ছে রেসিমিক মিশ্রণ। ঠিক আছে, এমন যৌগকে বলা হচ্ছে রেসিমিক মিশ্রণ। মানে মনে করো ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড একসঙ্গে আবার মিশানো আছে, তাহলে ডি ল্যাকটিক অ্যাসিড কি করতো? ডি ল্যাকটিক অ্যাসিড আলো দিলে ডি ল্যাকটিক অ্যাসিডটা এইদিকে নিয়ে আসতো, আর এল ল্যাকটিক অ্যাসিডের মধ্যে আলো দিলে এল ল্যাকটিক অ্যাসিডটাকে এইদিকে নিয়ে যায়। তাই দুইটা মিলে কেটে যায়, কি হয়? আলোটা সমান্তরালি সোজা চলে যায়। ঠিক আছে, তাহলে আলোটা ডানেও যায় না বামেও যায় না, আলোটা জাস্ট সোজা পার হয়ে যায়। এটাকে বলা হচ্ছে রেসিমিক মিশ্রণ। ঠিক আছে, তাহলে ডি সমাণু এবং এল সমাণু একই সমতুল্য মিশ্রণ আলোক নিষ্ক্রিয় হয়, মানে সেটা আলোকে আর কোনো দিকে পাস করতে দেয় না, আলো সোজাসুজি চলে যায়। এটাকে বলা হয় রেসিমিক মিশ্রণ। এই দুই এনানসিওমারের এরূপ সমতুল মিশ্রণকে আমরা রেসিমিক মিশ্রণ বা ডিএল মিশ্রণ বলে থাকি এবং এই প্রক্রিয়াকে রেসিমিকরণ বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, এখন আসো অপ্রতিসম কার্বন পরমাণুর সংখ্যা ভিত্তিক আলোক সমাণুর সংখ্যা। ঠিক আছে, তাহলে কার কয়টা আলোক সমাণু থাকবে সেটা আমরা কিভাবে বের করতে পারবো? ঠিক আছে,
তাহলে কোন যৌগে কয়টা আলোক সমাণু থাকবে এটা আমরা কিভাবে বের করব, এটা আমরা একটা সূত্রের মাধ্যমে বের করব। ঠিক আছে, তো মনে করো একটি অপ্রতিসম কার্বন পরমাণু আছে। কি আছে? একটি অপ্রতিসম কার্বন পরমাণু। জৈব যৌগের অণুতে একটি মাত্র অপ্রতিসম কার্বন পরমাণু কার্বন থাকলে তার দুইটি সক্রিয় সমাণু তৈরি হয়। তার মানে একটি অপ্রতিসম আছে, তার মানে কি 2 টু দি পাওয়ার n দিব। ঠিক আছে, তার মানে 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে 1, 2 এর উপর 1 তার মানে হচ্ছে 2। বুঝতে পারছো? একটি কাইরাল কেন্দ্র বিশিষ্ট যৌগের উদাহরণ নিচে দেওয়া হলো। আচ্ছা, তার মানে বিউটানল 2। বিউটানল 2, তাহলে দেখো এর কাইরাল কার্বন কয়টা? একটা কাইরাল কার্বন, এর কাইরাল কার্বন একটা, তার মানে এর দুইটা আমাদের সমাণু তৈরি হওয়া সম্ভব। তারপরে দুইটি ভিন্ন অপ্রতিসম কার্বন যদি থাকে তাহলে তার কয়টা হতে পারে? চারটা, মানে 2 টু দি পাওয়ার 2। ঠিক আছে, n এর মান হচ্ছে 2, তাহলে দুইটা অপ্রতিসম, তাহলে যে কয়টি অপ্রতিসম বা কাইরাল কার্বন থাকবে সেটা হচ্ছে n। এখন 2 টু দি পাওয়ার n দিলে এর মানটা বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2 টু দি পাওয়ার n দিলাম, তাহলে কত হবে? 4। ঠিক আছে, তাহলে এখানে এর কাইরাল কার্বনের সংখ্যা হবে 4টা। তাহলে যদি দুইটা কাইরাল কার্বন থাকে তাহলে তার সংখ্যা হবে কয়টা? 4টা। কিন্তু ওই কাইরাল কার্বন দুইটা কিন্তু আবার পরস্পর থেকে আলাদা হইতে হবে। যদি সেম হয় তাহলে -1 হবে। ঠিক আছে, তো দুটি ভিন্ন অপরিসম কার্বন পরমাণু সমূহ যদি হয় তাহলে 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2, n মানে 2, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4। ঠিক আছে, কিন্তু কিন্তু যদি এই যে কাইরাল কার্বন কিন্তু দুইটা আলাদা হইতে হবে, কিন্তু দুইটা কাইরাল কার্বন যদি সেম হয়, মনে করো এটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন, দুইটা কিন্তু আলাদা, মনে করো এটা হচ্ছে ক, এটা মনে করো খ, তাহলে আমাদের হবে 4টা। ঠিক আছে, কিন্তু এই দুইটা কাইরাল কার্বন, এটাও ক এটাও ক, মানে দুইটা দেখতে একই মতো, তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, তাহলে এটা হবে। দুটি সদৃশ, তাহলে দুটি একই মতো দেখতে কাইরাল কার্বন যদি থাকে তাহলে তার কনফিগারেশন কত হবে? 3টা। ঠিক আছে, দুটি একই মতো দেখতে কাইরাল কার্বন, যেমন দেখো এটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন, কিন্তু দুইটা কিন্তু একই মতো দেখতে। ঠিক আছে, দেখো এই কার্বনের সঙ্গে যে যে পরমাণু যুক্ত আছে, এই কার্বনের সঙ্গেও একই পরমাণু যুক্ত আছে, তার মানে এরা হচ্ছে সদৃশ কাইরাল কার্বন। তাহলে এমন যদি সদৃশ কাইরাল কার্বন হয় তাহলে তাদের ইয়ে হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, তার মানে হবে 3টি। বুঝতে পারছো? তাহলে দুটি একই প্রকার বা সদৃশ অপ্রতিসম, তাহলে ভিন্ন অপ্রতিসম কার্বন যদি কাইরাল কার্বন থাকে তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার n টি। কিন্তু যদি সদৃশ থাকে তাহলে কি হবে? যদি সদৃশ থাকে তাহলে কি? কিন্তু দুটি একই প্রকার বা সদৃশ অপ্রতিসম কার্বন পরমাণু যুক্ত টার্টারিক অ্যাসিডে দুটি আলোক সক্রিয় সমাণু ডি এবং এল এবং একটি আলোক নিষ্ক্রিয় মেসো সমাণু থাকে। ঠিক আছে, তাহলে সম্ভাব্য আলোক সক্রিয় সমাণুর ফর্মুলা হচ্ছে তখন, তাহলে এটা দুই ধরনের, এক দুই, তাহলে সক্রিয় হবে হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে সক্রিয়, আর নিষ্ক্রিয় হবে হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 2 ডিভাইড বাই 2, এটা হবে নিষ্ক্রিয়। এবং সম্ভাব্য মেসো সমাণু বা নিষ্ক্রিয় সমাণু ফর্মুলাটা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 2 ডিভাইড বাই 2। ঠিক আছে, তাহলে টার্টারিক অ্যাসিড এর ক্ষেত্রে n এর মান 2, 4 এমন হতো, তাহলে টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে n এর মান 2। টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে n এর মান 2, কিন্তু টার্টারিক অ্যাসিডের যে দুইটা কাইরাল কার্বন এই দুইটা একই মতো দেখতে। তাহলে এই ক্ষেত্রে আমার দুটো জিনিস হবে, একটা হচ্ছে আলোক সক্রিয় সমাণু বের হবে। আচ্ছা, তাহলে যদি দুইটা কার্বন সমান হয় তাহলে এক্ষেত্রে তৈরি হবে দুইটা জিনিস, একটা হচ্ছে আলোক সক্রিয় সমাণু তৈরি হবে যেটার মান হবে কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা আলোক সক্রিয়।
তার পরিমাণ এবং কিছু মেসো সামান্য তৈরি হবে, যেটা মান হবে কত, 2n-2 ডিভাইড বাই 2। ঠিক আছে, এইভাবে বের করতে হবে। এখন আসো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ঠিক আছে, তাহলে মনে রাখবা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মেন পদার্থটা হলো বেনজিন। ঠিক আছে, অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মেন যে মৌলিক পদার্থ সেটাকে বলা হচ্ছে বেনজিন। ঠিক আছে, এই বেনজিনের উপর ভিত্তি করে আমাদের অ্যারোমেটিক পদার্থগুলো বিভিন্ন নামে ভাগ করা হয়েছে। ঠিক আছে, মানে অ্যারোমেটিক পদার্থের অ্যারোমেটিক পদার্থের ভিত্তি হলো বেনজিন। তাহলে অ্যারোমেটিক পদার্থ কি? অ্যারোমেটিক পদার্থ হচ্ছে যে সকল পদার্থের ভিতরে এই যুগ্ম ইলেকট্রনগুলা এগুলা ঘোরাফেরা করে। ঠিক আছে, যুগ্ম ইলেকট্রনগুলা এই যে জোড়া ডবল বন্ড আছে, এই ডবল বন্ড ইলেকট্রনটা এখানে আসে, এখানকার ইলেকট্রন এখানে আসে, এখানকার ইলেকট্রন এখানে আসে, এখানে আসে, এগুলো হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে অ্যারোমেটিক পদার্থ এবং এদের একটা অ্যারোমা বা সুগন্ধ তৈরি হয়। ঠিক আছে, তাহলে অ্যারোমেটিক পদার্থের হচ্ছে অ্যারোমা বা সুগন্ধ তৈরি করে, মানে বেনজিন দ্বারা আমাদের বিভিন্ন ধরনের সুগন্ধ জাতীয় জিনিস তৈরি করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে অ্যারোমেটিক পদার্থ। এখন অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা কি? অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা হচ্ছে বেনজিন জাতক ও বেনজিনের মতো অসম্পৃক্ত যুক্ত হাকেল নিয়ম ভিত্তিক, হাকেল নিয়মে কি 2 4n+2 সংখ্যক সঞ্চারনশীল ইলেকট্রন সমন্বিত বলয়াকার জৈব যৌগকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। ঠিক আছে, মানে এদের মধ্যে কি থাকবে, 4n+2 সংখ্যক সঞ্চালনশীল ইলেকট্রন থাকবে। এদের মধ্যে কি থাকবে, 4n+2 সংখ্যক সঞ্চালনশীল ইলেকট্রন থাকবে। এর মানে কি? এর মানে হচ্ছে এদের এই যে সঞ্চালনশীল ইলেকট্রন আছে তাই না, এখানে দুইটা করে ইলেকট্রন থাকে, তো এখানে 4n+2 সংখ্যক সঞ্চালনশীল ইলেকট্রন থাকবে। ওকে, তো এটাকে বলা হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ। এখন অ্যারোমেটিক যৌগের মধ্যে মেন কি, বেনজিন। এখন বেনজিনের এটা হলো 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। ঠিক আছে, এখন বেনজিনের সঙ্গে যদি আমরা একটা মিথাইল মূল্য যুক্ত করি তাহলে এটাকে বলা হবে টলুইন। কি বলা হবে, টলুইন। ঠিক আছে, তাহলে বেনজিনের সঙ্গে আমরা যদি একটা মিথাইল যুক্ত করি সেটাকে বলা হবে টলুইন। তারপরে বেনজিনের সঙ্গে, এবং এটাকে বলা হচ্ছে অর্থ, এই জায়গাটাকে বলা অর্থ, এটাকে বলা মেটা, এটাকে বলা প্যারা। ঠিক আছে, এটার নাম হচ্ছে অর্থ। অর্থ, এই জায়গাটার নাম হচ্ছে মেটা এবং এই জায়গাটার নাম হচ্ছে প্যারা। ঠিক আছে, তাহলে অর্থ, মেটা, প্যারা। ঠিক আছে, তাহলে এটাকে এখানে এখানে যুক্ত হচ্ছে কি অর্থ, তাহলে এটার নাম হচ্ছে আমাদের টলুইন। টলুইন এটা হলো, কিন্তু এর অর্থ জায়গাতে আরেকটা যদি আমাদের মিথাইল মূল্য যুক্ত হয় তখন সেটা বলবে জাইলিন, সেটার নাম হবে জাইলিন। এবং কোন জায়গায় যুক্ত হচ্ছে, অর্থ, অর্থ নামক স্থানে যুক্ত হচ্ছে, নাম হচ্ছে অর্থ জাইলিন। ঠিক আছে, এখন আসো এরিন। এরিন কি জিনিস? অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে বলা হচ্ছে এরিন। অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে বলা হচ্ছে এরিন। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো আমাদের বেনজিনের সমগোত্র, তাহলে বেনজিনের মতো আমাদের আর কি কি হতে পারে, তাহলে এই শুধু এই জায়গাটাকে বলা হচ্ছে বেনজিন। বেনজিনের সঙ্গে যখন আমরা একটা মিথাইল মূলক যুক্ত করতেছি তাকে বলা হচ্ছে টলুইন। ঠিক আছে, কি বলা হচ্ছে, টলুইন বা ইথাইল বেনজিন। ঠিক আছে, তারপরে বেনজিনের সঙ্গে আমরা জাইলিন তৈরি হচ্ছে। তারপরে বেনজিনের সঙ্গে এখানে যখন আমরা আরেকটা সিএস যুক্ত করতেছি তখন তাকে বলা হচ্ছে জাইলিন। কি বলা হচ্ছে, অর্থ জাইলিন। ঠিক আছে, তারপরে এখানে যদি একটা ইয়ে যুক্ত করি তাহলে তাকে বলা হচ্ছে মেটা জাইলিন। এম মানে হচ্ছে মেটা, একে বলা হচ্ছে মেটা জাইলিন। এবং এখানে যদি একটা যুক্ত করি তাহলে তাকে বলা হচ্ছে প্যারাজাইলিন। ঠিক আছে, তাহলে একটা সিএস থেকে যুক্ত যদি হয় তাহলে তাকে বলা হচ্ছে কি, টলুইন।
দুইটা যদি CH3 যুক্ত হয় তাহলে তাকে বলা হবে জাইলিন। এখন জাইলিনের অবস্থান অনুযায়ী একে নামকরণ করা হবে। এখানে হচ্ছে অর্থোজাইলিন, মেটাজাইলিন আর প্যারাজাইলিন। ঠিক আছে, এইভাবে নামকরণ করা হয়। এখন আসো বিভিন্ন অ্যারোমেটিক যৌগ কোথায় থেকে তৈরি হয়। ঠিক আছে, তাহলে অ্যারোমেটিক যৌগ কোথায় থেকে তৈরি হয় এই ছকটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে লঘু তেলের পাতন তাপমাত্রা 170°C তাপমাত্রা। তাহলে লঘু তেল থেকে কি তৈরি হয়, মধ্যম তেল থেকে কি তৈরি হয়, ভারী তেল থেকে কি তৈরি হয়, সবুজ তেল থেকে কি তৈরি হয়, আর পিচ থেকে কি তৈরি হয়, এই সবগুলা মাস্ট, খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে লঘু তেল থেকে তৈরি হয় কি, বেনজিন, টলুইন, জাইলিন, পিরিডিন, ঠিক আছে, থায়োফিন, অ্যানিলিন, এগুলো তৈরি হয় লঘু তেল থেকে। মধ্যম তেল থেকে তৈরি হয় কি, ফেনল, গ্লিসরল, ন্যাপথ্যালিন, এগুলো তৈরি হয় মধ্যম তেল থেকে। তারপরে ভারী তেল থেকে তৈরি হয় কি, গ্লিসরল, ন্যাপথ্যালিন, কুইনাইন, এগুলো তৈরি হয় ভারী তেল থেকে। সবুজ তেল থেকে তৈরি হয় কি, আন্থ্রাসিন, ফেনান্থ্রিন, এগুলো। পিচ থেকে তৈরি হয় কি, কোক কার্বন। ওকে, এগুলো মুখস্থ করবো। এখন আসো আলকাতরা বা লঘু তেল থেকে বেনজিন ও টলুইন পৃথকীকরণ। তাহলে লঘু তেল থেকে আমরা কিভাবে বেনজিন আর টলুইনকে পৃথকীকরণ করব। ঠিক আছে, ক্ষারীয় পদার্থ দূরীকরণ করতে হবে এবং অম্লীয় পদার্থ দূরীকরণ করতে হবে। তাহলে এখন অ্যানিলিন, এটা নাম হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিনের সাথে কি যুক্ত করবো, সালফিউরিক অ্যাসিড যুক্ত করে কি করতে হবে, কি হবে, অ্যানিলিনিয়াম সালফেট, এটা তৈরি হবে। ঠিক আছে, আটা অম্লীয় পদার্থ দূরীকরণ করবো কিসের মাধ্যমে, ফেনল। ফেনল থেকে দ্রবণীয় সোডিয়াম ফেনেট তৈরি হবে। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যুক্ত করি তাহলে অম্লীয় পদার্থ তৈরি হবে। তাহলে ক্ষারীয় পদার্থ তৈরি করার জন্য কি করতে হবে, সালফিউরিক অ্যাসিড দিতে হবে। অম্লীয় পদার্থ তৈরি করার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে। ঠিক আছে, এইভাবে আমরা দূর করতে পারি। আচ্ছা, এরপরে তোমার মেন বিক্রিয়াগুলো হচ্ছে বিভিন্ন পদার্থ তৈরিকরণ। ঠিক আছে, যেমন হচ্ছে বেনজিন তৈরি করব, অ্যালকেন তৈরি করব, অ্যালকিন তৈরি করব, অ্যালকাইন তৈরি করব, বিভিন্ন অ্যালকোহল তৈরি করব, অ্যাসিড তৈরি করব। তো এই তৈরি করার জিনিসগুলো আমাকে শিখতে হবে। মূলত আমি তোমাকে বলতে পারি যে এগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে, কোনো উপায় নেই, মুখস্থ। তুমি যতই বুঝে বুঝে পড়ো, আমি তোমাকে বুঝে পড়াবো, ঠিক আছে, কিন্তু জিনিসটা কিন্তু আলটিমেটলি মুখস্থই করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে প্রস্তুতকরণ, বেনজিন, অ্যালকিন, অ্যালকিন, অ্যালকাইন, তারপরে হচ্ছে তোমার অ্যালকোহল, তারপরে হচ্ছে তোমার CHO, অ্যালডিহাইড, তারপরে অ্যাসিড, এইগুলো প্রস্তুতকরণগুলো তোমাকে মুখস্থ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আসো তাহলে বেনজিন ও টলুইন প্রস্তুতি। তাহলে বেনজিন কিভাবে প্রস্তুত করা যায়। আচ্ছা, এখন এখানে বিভিন্ন ধরনের বিক্রিয়া আছে, আমি তোমাকে এক এক করে করাবো। মানে আসলে এগুলো অনেক সময় দরকার, কিন্তু তোমার কাছে তো সময় নেই, তো আমি একবারে তাড়াতাড়ি করে দেবো। তোমাকে কিন্তু মুখস্থ করে নিতে হবে, তাতে উপায় নেই। আমি বুঝে দিব, কিন্তু তুমি যদি না বোঝো এত তাড়াতাড়ি পড়াতে গিয়ে, তাহলে আমি কি করতে পারি বলো। আচ্ছা, আসো। আচ্ছা, বেনজিন প্রস্তুতকরণ, তাই না? তাহলে বেনজিন আমরা কিভাবে প্রস্তুত করতে পারি, বেনজিন আমরা সোডিয়াম বেনজয়েট, ঠিক আছে, সোডিয়াম বেনজয়েট নামক
একটা যৌগ থেকে আমরা বেঞ্জিন প্রস্তুত করতে পারি, একে কি বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা বেঞ্জিন প্রস্তুত করতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা বেঞ্জিন প্রস্তুত করতে পারি কিসের মাধ্যমে? সোডিয়াম বেনজয়েড। তাহলে এটা হচ্ছে আমাদের সোডিয়াম বেনজয়েড, এটা হচ্ছে বেনজিন, এর সঙ্গে সি ডবল এন, এটা যদি যুক্ত করি তাহলে কি বলা হবে? সোডিয়াম বেনজয়েড। সোডিয়াম বেনজয়েডের সঙ্গে আমরা কি দিব? সোডা লাইম দিব। কি দিব? সোডা লাইম। তাহলে সোডিয়াম বেনজয়েড লবণের সঙ্গে আমরা যদি সোডা লাইম যুক্ত, সোডা লাইমের সংকেত কি? সোডিয়াম হাইড্রোক্সাইড ইন্টু ক্যালসিয়াম অক্সাইড, এটা যদি আমরা যুক্ত করি তাহলে কি তৈরি করবে? বেনজিন তৈরি করবে। ঠিক আছে, এবং কি তৈরি করবে? এই যে ক্যালসিয়াম অক্সাইড থেকে যাবে এবং সোডিয়াম কার্বনেট তৈরি করবে। ঠিক আছে, সোডিয়াম কার্বনেট তৈরি করবে কি? সোডিয়াম, এই সোডিয়াম কার্বনের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, তাহলে এই দুইটা সোডিয়াম কার্বনের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে সোডিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম অক্সাইড আর বেনজিন। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের বেনজোইক অ্যাসিড থেকে বেনজিন তৈরি করা যায়। তারপরে আমরা কি করতে পারি? ফেনল থেকে বেনজিন তৈরি করতে পারি জিঙ্কের গুঁড়াতে। তাহলে ফেনল, ঠিক আছে, তাহলে বেনজিনের সঙ্গে যদি আমরা ওই যুক্ত করি সেটাকে বলে ফেনল। ফেনলের সঙ্গে যদি আমরা জিঙ্ক দিই এবং আমরা যদি তাপ প্রয়োগ করি তাহলে বের হবে বেনজিন। আর এই জিঙ্ক আর ওই যুক্ত হয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করবে। ঠিক আছে, কি তৈরি করবে? জিঙ্ক অক্সাইড। জিঙ্ক আর ও যুক্ত হয়ে তৈরি করবে জিঙ্ক অক্সাইড। মনে রাখো সবসময় জিঙ্ক অক্সিজেনটাকে টেনে নেয়, টেনে নিয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করে। ঠিক আছে, আচ্ছা তারপরে কি? অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন থেকে আমরা বেনজিন তৈরি করতে পারি। অ্যাসিটিলিন, ঠিক আছে, মানে কি? সিএইচ ট্রিপল বন্ড, ট্রিপল বন্ড সিএইচ। এখন এটাকে যদি আমি 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং আয়রন প্রয়োগ করি, ঠিক আছে, মানে একটা পাত্রে আমি এই এই হচ্ছে ইথাইন, ইথাইন বা অ্যাসিটিলিন। তাহলে ইথাইন বা অ্যাসিটিলিন যদি আমি একটা পাত্রে নিই, তাতে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই এবং আয়রন লৌহ চালনা করি, তাহলে কি তৈরি হবে? আমাদের বেনজিন তৈরি হবে। ঠিক আছে, কি তৈরি হবে? বেনজিন তৈরি হবে। দেখো, বেনজিনের কিন্তু এই তিনটা এই জিনিস যুক্ত হয়ে কিন্তু একটা বেনজিন তৈরি হবে। ঠিক আছে, এই দেখো, এই দেখো, তাই একটা, এই দুইটা, এই তিনটা, দেখতে পাচ্ছ? তাহলে তিনটা এই জিনিস যুক্ত হয়ে কিন্তু আমাদের বেনজিন তৈরি হয়। ঠিক আছে, তার মানে আমাদের অ্যাসিটিলিন, তিনটে অ্যাসিটিলিন অণু যুক্ত হয়ে বেনজিন তৈরি হয়। তাহলে আমরা যদি বেনজিনকে ভাঙি তাহলে আমরা কিন্তু আবার ওই অ্যাসিটিলিন যৌগ তৈরি করতে পারবো। ঠিক আছে, তারপর কি? গ্রিগনাট বিচারক থেকে, গ্রিগনাট বিচারক থেকে, গ্রিগনাট বিচারক হচ্ছে আমাদের গিগনাট বিজারক, যেমন হচ্ছে তোমার ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। কি? ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও পানির আদ্র বিশ্লেষণ। তাহলে পানি আর ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ঠিক আছে, ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটা যদি বিক্রিয়া করে তাহলে গিগনাট বিজারকের নাম হচ্ছে কি? ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে বলা হচ্ছে গিগনাট বিজারক। ঠিক আছে, ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে বলা হয় গিগনাট বিজারক। এটার সঙ্গে যদি আমরা পানি যুক্ত করি তাহলে আমাদের কি তৈরি হবে? তাহলে আমাদের বেনজিন তৈরি হবে। ঠিক আছে, এভাবে তৈরি করা যায়। তারপরে আমাদের কি, এটা যদি না, এটা বড় দরকার নাই এটা। তারপর হচ্ছে তোমার টলুইন। টলুইন প্রস্তুতি, আমরা কিভাবে টলুইন প্রস্তুতি করতে পারি? ক্লোরোবেনজিন, একটা বেনজিনের সঙ্গে যদি ক্লোরিন যুক্ত থাকে তাকে বলে ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিনের সঙ্গে আমরা 2 অণু সোডিয়াম আর হচ্ছে কি মিথাইল ক্লোরাইড যুক্ত করি এবং শুষ্ক ইথার এবং তাপমাত্রা প্রয়োগ করি, তাহলে আমাদের টলুইন তৈরি হবে। ঠিক আছে, এবং সোডিয়াম ক্লোরাইড। এই বিক্রিয়াগুলো কিন্তু মুখস্থ, বুঝছো? এগুলো কিন্তু মুখস্থ। তাহলে টলুইন আমরা কিভাবে তৈরি করতে পারি? ক্লোরোবেনজিন এর সঙ্গে সোডিয়াম, 2 অণু সোডিয়াম এবং মিথাইল ক্লোরাইড, ঠিক আছে, মিথাইল ক্লোরাইড বা অ্যালকাইল হ্যালাইড যদি বিক্রিয়া করি তাহলে আমাদের টলুইন তৈরি হবে। ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করলে কি তৈরি হবে? টলুইন। কি হবে?
এখন এই যে মিথাইল মূলকটা আছে না, এটা কি করবে, ক্লোরিনটাকে সরাই দিবে, সরাই দিয়ে মিথাইল মূলকটা এখানে যুক্ত হবে, যুক্ত হয়ে টলিন তৈরি করবে এবং সোডিয়াম আর ক্লোরিন, এই দুই অণু ক্লোরিন একসঙ্গে যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। ঠিক আছে, এখন আসো একটা খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া হলো ওটস ফিটিক বিক্রিয়া। ওটস ফিটিক বিক্রিয়া জিনিসটা কি? ওটস ফিটিক বিক্রিয়া হচ্ছে কোনো অ্যালকাইল বেনজিন, ঠিক আছে, একটা বেনজিনের সঙ্গে মনে করো একটা আর বা অ্যালকাইল বা এইচ3 যুক্ত আছে, তাহলে যে কোনো অ্যারাইল হ্যালাইড, যে কোনো অ্যারাইল হ্যালাইড এবং অ্যালকাইল হ্যালাইড সহকারে ওটস ফিটিক বিক্রিয়া দ্বারা অ্যালকাইল বেনজিন বা অ্যালকোহল অ্যামিন প্রস্তুত করা যায়। ঠিক আছে, তাহলে অ্যারাইল অ্যারাইল হ্যালাইড এবং অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে, অ্যারাইল হ্যালাইড এন্ড অ্যালকাইল হ্যালাইড যদি বিক্রিয়া করে তাহলে কি অ্যারাইল অ্যালকাইল বেনজিন আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার অ্যারাইল হ্যালাইড, অ্যারাইল জিনিসটা হচ্ছে কি, কোন একটা অ্যালকাইলের নাম, তাহলে অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে তো অ্যালকোহল। ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড বলতে আমাদের অ্যালকেন, অ্যালকেন যেটা থাকবে বা অ্যালকাইল বা অ্যালকাইন যেটা, তার সঙ্গে একটা আর যুক্ত মানে C6H5 এর সঙ্গে একটা আর যুক্ত হবে, তাহলে এটাকে বলা হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, বা অ্যালকাইল। আচ্ছা দেখো, তাহলে আমাদের অ্যারাইল হ্যালাইড এবং এর সঙ্গে অ্যালকাইল হ্যালাইড আর এক্স। ঠিক আছে, তাহলে অ্যারাইল হ্যালাইড মানে হচ্ছে কি ক্লোরিন, হ্যালাইড মানে কি ক্লোরিন যুক্ত, তাই না, আর অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে তোমার CH3Cl এরকম একটা আছে, আর আরেকটা আছে অ্যারাইল, অ্যারাইল হ্যালাইড। ঠিক আছে, আর অ্যারাইল হ্যালাইড মানে হচ্ছে আমাদের বেনজিন। ঠিক আছে, তাহলে অ্যারাইল হ্যালাইড এবং অ্যালকাইল হ্যালাইড এর সঙ্গে যদি আমরা সোডিয়াম যুক্ত করি তাহলে কি হবে, অ্যারাইল আর অ্যালকাইল একসঙ্গে যুক্ত হবে আর সোডিয়াম হ্যালাইড তৈরি হবে। ঠিক আছে, মানে সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে আর অ্যারাইল আর অ্যালকাইল তৈরি হবে। ঠিক আছে, তার মানে এই যে বেনজিন ছিল অ্যারাইল, তাই না, এটাকে মনে করো অ্যারাইল ক্লোরাইড প্লাস হচ্ছে CH3Cl এটা, তাহলে অ্যারাইল হ্যালাইড অ্যালকাইল হ্যালাইড এই দুটো বিক্রিয়া করে কি তৈরি করবে, তৈরি করবে হচ্ছে এই আমাদের বেনজিন, এটা তৈরি করবে। ঠিক আছে, এটা তৈরি করবে অ্যালকাইল হ্যালাইড আর অ্যারাইল হ্যালাইড যুক্ত হয়ে এই অ্যালকাইল আর অ্যারাইল একসঙ্গে যুক্ত হবে এন্ড সোডিয়াম এক্স তৈরি করবে। ঠিক আছে, আর বেনজিন থেকে টোলিন তৈরি, এই তো বেনজিন আছে এর সঙ্গে কি আমরা অ্যালকাইল হ্যালাইড দিলাম। ঠিক আছে, এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলাম, তাহলে কি তৈরি হবে, টোলিন তৈরি হবে। তাহলে বেনজিন থেকে তৈরি করার জন্য আমরা CH3Cl, ঠিক আছে, বা মিথাইল ক্লোরাইড যদি আমরা যুক্ত করি তাহলে আমাদের টোলিন তৈরি হবে। এখন পেট্রোলিয়াম থেকে আমরা বেনজিন কিভাবে তৈরি করতে পারি, এখন আসলে পেট্রোলিয়াম, যে কোনো একটা পেট্রোলিয়াম থেকে আমরা বেনজিন তৈরি করব, কিভাবে পেট্রোলিয়াম থেকে আমরা বেনজিন তৈরি করব, তো মনে করো এটা হচ্ছে এন হেক্সেন। ঠিক আছে, একটা হেক্সেন আছে, এখানে কি প্লাটিনাম, অ্যালুমিনিয়াম এবং ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড 500°C আর 15 অ্যাটম তাপ দিলাম, দিলে কি তৈরি হবে, সাইক্লোহেক্সেন, মানে এটা বন্ধনটা যুক্ত হয়ে গেল। ঠিক আছে, তাহলে হেক্সেন থেকে সাইক্লোহেক্সেন, সেখান থেকে বেনজিন। ঠিক আছে, সবসময় রাখবা হেক্সেন বেনজিনে কয়টা কার্বন, 6, তাই না, তাহলে C6H6 এটা হচ্ছে বেনজিন, C6H6 এই জিনিসটার নাম হচ্ছে বেনজিন। তাহলে মানে এটা কি, তার মানে এটা হেক্সেন, না, কার্বন যদি 6টা থাকে তাকে বলে হেক্সেন। তাহলে প্রথমে কি হেক্সেন ছিল, হেক্সেন থেকে কি তৈরি হলো, সাইক্লোহেক্সেন, মানে হেক্সেনের মুখটা বন্ধ হয়ে গেল, এটা বলে সাইক্লোহেক্সেন। তারপর আমরা কি প্লাটিনাম আর অ্যালুমিনিয়াম অক্সাইড যদি দিই তাহলে সেখান থেকে আমাদের বেনজিন তৈরি হবে আর 3 অণু হাইড্রোজেন তৈরি হবে। ঠিক আছে, তাহলে কি কি ভাবে বেনজিন তৈরি হয় এটা কিন্তু তোমাকে জানতে হবে। টলিন ও জাইলিন থেকে বেনজিন, তাহলে এটা হচ্ছে টলুইন, তাই না, এটা হচ্ছে টলুইন। টলুইন মানে কি, তুমি বেনজিনের সংকেতটা এভাবে লিখবা,
এটা হলো বেঞ্জিন। এর সঙ্গে কি CH3, এটার নাম হচ্ছে টলুইন। এই টলুইনের সঙ্গে আমরা যদি হাইড্রোজেন যুক্ত করি তাহলে কি হবে, বেঞ্জিন তৈরি হবে। ঠিক আছে, তাহলে টলুইনের সঙ্গে হাইড্রোজেন গ্যাস যদি যুক্ত করি এবং প্লাটিনাম অ্যালুমিনিয়াম অক্সাইড তার 600 তাপমাত্রা, বেঞ্জিন তৈরি হবে। তারপরে জাইলিন, জাইলিনের সঙ্গে আমরা যদি হাইড্রোজেন যুক্ত করি বেঞ্জিন তৈরি হবে। ঠিক আছে, তাহলে বেঞ্জিন কিভাবে তৈরি হয় এটা শিখে গেলাম। এখন বেঞ্জিনের আণবিক অরবিটাল গঠন, তাহলে বেঞ্জিনের আণবিক অরবিটাল গঠন কি হবে, বেঞ্জিন কি sp3 sp2, বেঞ্জিন হচ্ছে sp2। ঠিক আছে, sp2 সংকরণ, বেঞ্জিন কত সংকরণ, sp2 সংকরণ। তাহলে এই লাইনটা মনে রাখবা যে বেনজিন ইথিলিনের মতো সব ইলেকট্রনীয় আকর্ষী জোট বিক্রিয়া, যেমন হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা ও বিয়ার পরীক্ষা ও অম্লীয় মাধ্যমে পানি সংযোজন ইত্যাদি বিক্রিয়া দেয় না, বরং প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। বেনজিন কিন্তু আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। ঠিক আছে, বেনজিন কিন্তু সংযোজন বিক্রিয়া দেয় না, বেনজিন দেয় হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বিক্রিয়া, তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বনে কি কি বিক্রিয়া হইতে পারে, অ্যারোমেটিক হাইড্রোকার্বনে আমাদের কি, আমাদের বিক্রিয়া কি কি আছে, সংযোজন, প্রতিস্থাপন। ঠিক আছে, এই ধরনের বিক্রিয়াগুলো তো আছে, তাই না? তাহলে বেঞ্জিনের সংযোজন হতে পারে, প্রতিস্থাপন হতে পারে, বিয়োজন হতে পারে। সংযোজন, প্রতিস্থাপন, বিয়োজন এগুলো হচ্ছে আমাদের বেঞ্জিনের বিক্রিয়া হয়ে থাকে। তারপর নাইট্রেশন, সালফোনেশন, এই বিক্রিয়াগুলো বেঞ্জিনে হয়ে থাকে। সংযোজন, প্রতিস্থাপন, বিয়োজন, নাইট্রেশন, সালফোনেশন, এই 5 ধরনের বিক্রিয়া আমাদের বেঞ্জিনে হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের দেখো বেঞ্জিনের সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া মানে কি, একটা যৌগের সঙ্গে আরেক কোনো একটা পদার্থ এসে যুক্ত হবে, তাহলে এটাকে বলা হচ্ছে সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন সংযোজন, তাহলে বেঞ্জিনের মধ্যে আমি এই জায়গাগুলোতে 2টা করে হাইড্রোজেন দিব, এই বন্ধনটা ভেঙে তো আমাদের আরেকটা করে হাত তৈরি হবে, তাই না? তো ওই হাতগুলোতে আমি আরেকটা করে হাইড্রোজেন লাগাবো। একটা হাত ভেঙে 2টা হাত বের হবে, সেখানে একটা করে হাইড্রোজেন আমি লাগাবো। একটা হাত ভেঙে 2টা করে হাত তৈরি হবে, সেখানে আমি আরেকটা করে হাইড্রোজেন লাগাবো। ঠিক আছে, তো এভাবে আমাদের সাইক্লোহেক্সেন তৈরি হবে। তাহলে বেঞ্জিনের সঙ্গে যদি আমরা সংযোজন বিক্রিয়া করি তৈরি হবে কি, সাইক্লোহেক্সেন। বুঝতে পারছো? এই প্রত্যেকটা হাত ভেঙে প্রত্যেকটা হাতে 2টা করে হাইড্রোজেন অণু দিব, দিয়ে আমরা কি তৈরি করবো, সংযোজন বিক্রিয়া করবো। ঠিক আছে, এটা হচ্ছে বেঞ্জিনের সংযোজন বিক্রিয়া। তো কি করতে হবে, এটা আমাদের বেঞ্জিন ছিল, এর সঙ্গে কি 6 অণু হাইড্রোজেন দিতে হবে। এবার নিকেল আর হচ্ছে 200°C তাপমাত্রা যদি দিই তাহলে প্রত্যেকটা হাত ভেঙে যাবে, প্রত্যেকটা হাত একটা একটা করে হাত ভেঙে যাবে, একটা একটা করে হাত ভেঙে যাবে, যে সবগুলোর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হবে। ঠিক আছে, হাইড্রোজেন যুক্ত হবে এবং এ তৈরি হবে কি, সাইক্লোহেক্সেন। এটাকে বলা হয় বেঞ্জিনের সংযোজন বিক্রিয়া। ওকে, এবং এর সঙ্গে কি হ্যালোজেনও যুক্ত হতে পারে, হ্যালোজেন সংযোজন, হাইড্রোজেন সংযোজন হতে পারে। একইভাবে আমরা হ্যালোজেনও সংযোগ দিতে পারি, কিন্তু এখানে দরকার হচ্ছে সূর্যালোক। তাহলে হাইড্রোজেন সংযোজন হতে গেলে দরকার হচ্ছে কি, নিকেল প্রভাবক। আর হ্যালোজেন যুক্ত হতে গেলে বা ক্লোরিন যুক্ত হতে গেলে দরকার হচ্ছে সূর্যালোক। ঠিক আছে, তাহলে সূর্যালোকের উপস্থিতিতে একইভাবে হাতগুলো ভেঙে যায়, আমাদের ক্লোরিন যুক্ত হবে। ঠিক আছে, তো তৈরি হবে বেঞ্জিন হেক্সাক্লোরাইড তৈরি হবে। ঠিক আছে, এটা সাইক্লোহেক্সেন তৈরি হলো আর বেঞ্জিন হেক্সাক্লোরাইড তৈরি হলো, দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন যৌগ তৈরি হলো। ঠিক আছে, তাহলে হ্যালোজেন সংযোজনের জন্য দরকার হচ্ছে আমাদের সূর্যালোক, হাইড্রোজেন সংযোজনের জন্য দরকার হচ্ছে নিকেল। ওকে, তারপরে আসো ওজোন সংযোজন। বেঞ্জিনের মধ্যে আমাদের ওজোন সংযোজন, ওজোন সংযোজন মানে হচ্ছে কি অক্সিজেন সংযোজন। তাহলে আমি প্রত্যেকটা বেঞ্জিনের মধ্যে যদি আমি অক্সিজেন সংযোজন করতে চাই তাহলে আমাদের কি হবে,
আচ্ছা, এটা কি হবে দেখো, এটা একটা বেঞ্জিন নিলাম এবং তার সঙ্গে ওজন, ওজন বা অক্সিজেন দিলাম দিয়ে CCl4 বিক্রিয়া করতে দিলাম। এক্ষেত্রে কি হচ্ছে দেখো, এক্ষেত্রে এই বন্ধনগুলো আমাদের পুরোপুরি ভেঙে যাবে, ঠিক আছে। এই বন্ধনগুলো তিনটা বন্ধন ভেঙে যাবে। ভেঙে যে কি, এটা একটা যৌগ হবে, এটা একটা যৌগ হবে, অ্যান্ড এটা একটা যৌগ হবে, ঠিক আছে। তাহলে এই যৌগগুলোতে কি আছে দেখো, কার্বন ডবল বন্ড, কার্বন ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল, তাই না? তাহলে প্রথমে কি হবে, এই এক বন্ধনগুলো সবগুলো ভেঙে যাবে। তিনটা এক বন্ধন ছিল এখানে আর তিনটা দ্বিবন্ধন ছিল, তাই না? তাহলে এক বন্ধনগুলো ভেঙে যায়, এই জিনিসটাকে আমি এভাবে লিখলাম। তখন কি হবে, এরপরে এই দ্বিবন্ধনটা ভেঙে যায়, একটা একটা করে অক্সিজেন যুক্ত হবে। তাহলে কি হলো, এটা CHO তৈরি হলো আর নিচে CHO তৈরি হলো, ঠিক আছে। দেখো এই CHO and CHO, এই দুটা করে CHO তৈরি হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি ওজোন সংযোজন করি তাহলে কি হবে, প্রথমে এই বন্ধন, এই বন্ধন, এই বন্ধন, এটা ভেঙে যাবে, ভেঙে যায় এরকম তিনটা যৌগ তৈরি হবে, ঠিক আছে। তাহলে এই যৌগটা কটা হলো, তিনটা। তাহলে কার্বন ডবল বন্ড কার্বন, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, তারপরে এটা ভেঙে যায়, এ পাশে একটা ও, এ পাশে একটা ও, ঠিক আছে। এই জিনিসটা হলো এটা তৈরি হবে, বুঝতে পারছো? একে বলা হয় ওজোনাইজেশন, ঠিক আছে। একে বলা হয় কি, ওজোন সংযোজন বা বেনজিনে ওজোনাইজেশন বিক্রিয়া, ঠিক আছে। ওজোনালাইসিস, ওজোনোলাইসিস বলা হয় এটাকে, বলে ওজোনোলাইসিস, ঠিক আছে। বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, এখন বেনজিনে প্রতিস্থাপন তার মানে কি, বেনজিনে একটা জিনিস ঢুকবে, একটা জিনিস বের হয়ে যাবে। সংযোজন মানে কি, সংযোজন বিক্রিয়া মানে জাস্ট শুধু ভিতরে ঢুকবে কিন্তু কিছু বের হবে না। কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া মানে একটা জিনিস বের হয়ে যাবে, একটা জিনিস ঢুকবে, ঠিক আছে। তার বেঞ্জিন এখানে কি একটা হাইড্রোজেন ছিল না, এটা ক্লোরিন যোগ করে কি হয়েছে, ক্লোরিনটা যুক্ত হয়ে হাইড্রোজেনটা বের হয়ে গেছে, বের হয়ে যায় একটা হাইড্রোজেন একটা ক্লোরিন মিলে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে ক্লোরোবেঞ্জিন তৈরি হয়েছে আর হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হয়েছে, ঠিক আছে। একে বলে বেঞ্জিনের প্রতিস্থাপন বিক্রিয়া। তারপরে আমাদের বেঞ্জিনের নাইট্রেশনও হইতে পারে, ঠিক আছে। নাইট্রেশন, তাহলে এটা একটা বেঞ্জিন নিলাম এবং কি নিলাম, OH NO2, এটা নিলাম, নিলে কি হবে এবং কি দিব, গাঢ় সালফিউরিক অ্যাসিড আর 60°C তাপমাত্রা। তখন কি হবে, এই যে তোমার NO2, এই NO2টা যে এই জায়গাতে যুক্ত হবে, ঠিক আছে। NO2টা একে তৈরি করবে হচ্ছে নাইট্রোবেনজিন তৈরি করবে আর পানি তৈরি করবে, ঠিক আছে। কি তৈরি করবে, নাইট্রোবেনজিন আর পানি, একে বলে বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া, ঠিক আছে। তাহলে কিভাবে হয়, এই দেখো সালফিউরিক, প্রথমে কি হবে, এই যে সালফিউরিক অ্যাসিড আর এই যে নাইট্রেট, সালফিউরিক অ্যাসিড আর NO2 আর OH, এটা কি তৈরি করবে, তৈরি করবে হচ্ছে NO2 প্লাস পানি আর এটা তৈরি করবে, ঠিক আছে, HSO4 মাইনাস। তখন কি হবে, NO4 প্লাস এটা যায় আবার বেঞ্জিনের সঙ্গে যুক্ত হয়ে এই জায়গাতে এটা তৈরি করবে এবং এখান থেকে আমাদের নাইট্রোবেনজিন তৈরি হবে, ঠিক আছে। এবং এছাড়া কি হতে পারে, সালফোনেশন বিক্রিয়া হতে পারে, ঠিক আছে। মানে এটা সালফিউরিক অ্যাসিড যুক্ত হতে পারে, সালফিউরিক H2 H2 SO4, তারপর নাইট, তাহলে এখানে নাইট্রেশন মানে কি, এখানে নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, NO3, এই নাইট্রিক অ্যাসিডটাকে আমরা ভাঙিয়ে লিখছি, আর কি লিখছি, OH বন্ড NO2, এভাবে লিখতে যায়, এটা আমাদের যুক্ত হয়ে গেল, ঠিক আছে। এখন সালফোনেশন মানে সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিড যখন ভাঙিয়ে লিখি, OH বন্ড SO3H, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে আমাদের সালফোনেশন। এখন এই বাইসালফেটটা যায় এখানে যুক্ত হবে, এটাকে বলা হচ্ছে সালফোনেশন বিক্রিয়া, ঠিক আছে। তাহলে বেঞ্জিনে সালফোনেশন হয়, নাইট্রেশন হয়, সংযোজন হয়, ওজনীকরণ বিক্রিয়া হয়, এই বিক্রিয়াগুলো বেঞ্জিনে হয়ে থাকে। তাহলে আজকে এতটুকুই।